বিরক্ত দেখতে পাচ্ছি না যে ক্ষুধা লেগেছে, আসলে আমারই অনেক ক্ষুধা লেগেছে, মানে আমার গলা দিয়ে কথা আসছে না, এরকম ক্ষুধা লেগেছে। তো সেই জায়গা থেকে আমি একটু সংক্ষেপে কিছু কথা বলি। আমার 1 বছর 3 মাস, ইঞ্জিনিয়ার সাহেব যেটা বললো 1 বছর 3 মাস এই সদর উপজেলায়। আমি আসলে না ট্যারি পাই নাই, কোন সময় 1 বছর চলে গেল। আমার প্ল্যান ছিল আমি 6 মাস ইওলগিরি করবো, মানে ওই রকম প্ল্যান করে আসা। এবং আমি শুরুর দিক থেকে বলতাম আমি প্রফেশনাল ইওনো না, আমি হচ্ছে অকেশনাল ইওনো, অকেশনালি ইওলগিরি করতে আসি, প্রফেশনাল না। আর সেই জায়গা থেকে কোন সময় আরো 6 মাস পার হয়ে মোটামুটি 1 বছর পার হয়ে গেছে, আমি ট্যারি পাই নাই। তো সেই ট্যাগ না পাওয়ার পেছনে আসলে অনেকগুলো কারণ। তো তার মধ্যে আমার উপজেলার আমার যারা পরিবারের অংশ, মানে সাংবাদিক ভাইদের মন খারাপ করার কিছু নেই, কারণ আপনারা মানে আমাদের উপজেলার পরিবারের অংশ না, আপনারা তো অন্য একটা পরিসরে কাজ করেন। আমার যারা উপজেলা, আমরা যারা অফিসাররা আছি বা চেয়ারম্যান সাহেবরা আছে, এরা হচ্ছে আমার পরিবারের অংশ। তো আমি চেষ্টা করেছি সবাই মিলে একসাথে থাকার, কেউ যেন কারোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকে, কোনো ধরনের মনক্ষুণ্ণতা না থাকে। তো সেটা চেষ্টা করেছি। জানি না পরিবারের একজন সদস্য হিসেবে সবার সাথে কতটুকু মিলেমিশে ছিলাম, তবে আমি চেষ্টা করেছি। আজকে আপনাদের বক্তব্য বা সেই ভালো ভালো কথা শুনে আমার মানে হয় না মানসিক একটা প্রশান্তি, যে যাওয়ার সময় একটা মানসিক শান্তি, যে সবাই মিলে ভালো কথা বলেছে। বা আমি চেয়েছিলাম যে আপনারা একটু সমালোচনাও করেন, এই জন্য করেন যে আমার লাইফের চাকরি হচ্ছে ধরেন 10 বছর। তো সেই 10 বছর আরো তো অনেক দূর যেতে হবে, ইনশাল্লাহ আরো প্রায় 22-23 বছর চাকরি করব। তো সেই জায়গা থেকে আপনাদের আজকে সমালোচনা হয়তো আমাকে ভবিষ্যতে অনেক দূর নিয়ে যাবে। আর সাংবাদিক ভাইদের বলি যে এই উপজেলা চাকরি করার ক্ষেত্রে ওনারা হচ্ছেন সমাজের দর্পণ, যেটা আমরা সবাই জানি, কিন্তু মানি না অনেক ক্ষেত্রে। আমরা চেষ্টা করি, আমি যখন কেউ ফোন দিত আমি এই কারণে বিরক্ত হতাম না, কারণ ওনারা কোনো ইনফরমেশন দিত, যে ইনফরমেশনটা আমি হয়তো ওই স্পটে গিয়ে ইনফরমেশনটা আনা সম্ভব না। ছোট একটা উদাহরণই দিই, কে যেন আমাকে ফোন দিয়ে বললো যে ইয়েতে ভাড়ারিয়াতে সেই বালিকটেক ব্রিজে সেটা মৃত্যুর ফাঁদের মতো তৈরি হয়েছে, নাই, লাইট নাই। আচ্ছা, এই ইনফরমেশনটা ধরেন আমিও হয়তো গিয়েছি, গাড়ির ভিতরে থাকলে অনেক কিছু দেখা যায় না, বা আমি তো রাতে যাইনি, এটা লাইট যে নাই সেটা বোঝার উপায় নেই। কারো না কারোর মধ্য থেকে যখন এই তথ্যটা আসে, আমরা সেটা সমাধান মানে 100% হয়তো করতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারবো। এই কারণে আমি ওনাদের ধন্যবাদ জানাই যে আমি এই কারণে বিরক্ত হতাম না যে ওনাদের কাছ থেকে আমি একটা তথ্য পেলাম, সেই তথ্যটা দিয়ে আমি আমার কাজ করবো, মানে আমার একটা কাজ করার সুযোগ তৈরি হলো। সেটা আমি সবসময় চিন্তা করি যে একটা কাজ করার যদি সুযোগ পাই ওনাদের সহযোগিতায়, তো মন্দ কি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই কোনো না কোনো উপজেলায় গেলে, এটা অবশ্য আমি ক্রেডিট দেই ওনাদের, আমার কোনো ক্রেডিট নাই। উপজেলায় চাকরি করতে গেলে কি হয়, সবচেয়ে বেশি মানুষ ডিস্টার্ব হয় হচ্ছে সাংবাদিকদের কাছ থেকে। আমি আজকে বলি মানে আল্লাহ হাদিন নাজির, এই উপজেলায় একজন সাংবাদিকের কাছ থেকে আমি 1 সেকেন্ডের জন্য বিরক্ত হই নাই, একজন সাংবাদিক আমাকে বিরক্ত করে নাই। এটা সম্পূর্ণ ক্রেডিট আপনাদের, আপনারা আসলে খুব ভালো মনের মানুষ, না হলে আসলে এটা সম্ভব ছিল না। যে অবশ্যই আমার ভুল ত্রুটি আছে, কোথাও না কোথাও তো ল্যাব থাকেই, হ্যাঁ। তো সেই জায়গা থেকে যখন ওনারা আজকে পর্যন্ত কোনোদিন আমাকে কেউ কোনোভাবে কষ্ট দেয় নাই, হয় না টেনশনের কারণ থাকে। তো কোনো উপজেলা আমরা যারা উপজেলা কাজ করি, আমাদের সবচেয়ে বড় টেনশন থাকে যে সাংবাদিকরা আমাদের নিয়ে কি বললো, কি ভাবলো। এই টেনশনটা না কখনো করা লাগে নাই। ওনারা কি কারণে জানি এত বেশি আন্তরিকতা নিয়ে, এত বেশি মানে সুন্দরভাবে নিয়েছে সবকিছু। আমাদের ভুল ত্রুটি অবশ্যই ছিল, কিন্তু ওনারা এটা কখনো ফলো করে বলেও না। বা এটা আমার 2টা ঈদ গেল, নর্মালি কি হয় প্রত্যেকটা জায়গায় আমি শুনেছি সাংবাদিকরা কি করে ঈদের সময় উপজেলায় এসে ঈদের জন্য এই টাকা পয়সা থেকে শুরু করে অনেক বাজে বাজে রিউমার হয়তো আছে, সবাই তো না, 2-1 জন হয়তো, কিন্তু আমার এই সদর উপজেলায় কিন্তু এই ঘটনা কখনো ঘটেনি। আপনারাও এই উপজেলায় যারা চাকরি করেন, গত 2টা ঈদে কেউ কি কোনো একজন সাংবাদিক কোনো অফিসে এসে 10 পয়সা চেয়েছে বলেছে বা কোনোভাবে ব্ল্যাকমেইল করেছে? করেনি কিন্তু। তো সেটা মানে আমি বিশ্বাস করি অবশ্যই ওনাদের মহানুভবতা এবং এই জেলার মাটিরও একটা আসলে আছে আমার কাছে, যেটা মনে হয় যে আমি আমার নরসিংদীর কথা এই জন্য বলে আমি আত্মসমালোচনা করতে খুব পছন্দ করি, যে আমার নরসিংদীর মানুষ খুবই ডেয়ারিং, মানে যারা ওখানে চাকরি করেছে, যারা আজহার সাহেব চাকরি করেছে, খুবই বাজে, মানে লোকজন সবাই তো আর খারাপ না, 2-4 জন দুষ্ট লোক। এই যে 100 মানুষ ভালো না, এই 2 জন মানুষই ওই 2টা মানুষ, মানে ওই 2 জন মানুষই 100 মানুষকে বোল্ড আউট করে দিতে মানে তারা প্রস্তুত। মানে আপনি কাউকে তখন ভালো বলতে পারবেন না, মানে সাংবাদিকরাও যে পরিমাণে দুষ্ট আর অন্যান্য সাধারণ মানুষও। তো সেই জায়গা থেকে আপনাদের এই জেলায় মানে আমার মনে হয় সবাই খুব শান্তি নিয়ে ফিরে, যে এই জেলার মানুষ এত ভালো শান্তিপ্রিয়। তো সেটার ধারাবাহিকতা হয়তো আমরা সাংবাদিকদের মধ্যেও পেয়েছি। তো আমার এই পরিবারের কাছ থেকে আমি আজকে যে প্রশংসা শুনেছি,
তো সেটা আসলে আমাকে এত বেশি অনুপ্রাণিত করেছে যে আগামী দিনগুলোতে যেখানেই চাকরি করি এই বিষয়গুলো আমার পাশেও হয়ে থাকবে। আর কিছু সমালোচনা করতে বলেছিলাম, দেখে পিআইও সাহেব সমালোচনা করেছে। আর আমার এই আমাদের নির্বাচন অফিসার আজাদ সাহেব একটা সমালোচনা করেছে, কিন্তু আপনারা খেয়াল করেছেন, সেটা হচ্ছে ট্রেনিং ঠিকভাবে হয় নাই। যেটা বলেছিল জাহাঙ্গীর আপনি শুনে নাই, যে আমাদের ট্রেনিং গুলাতে নাকি শিখানো হয় যে মানে উপজেলায় গিয়ে সরি অ্যাডমিন ক্যাডার অফিসার যখন জয়েন করে তখন তার মধ্যে আলাদা একটা ভাব থাকতে হবে, সে অ্যাডমিন ক্যাডার অফিসার সবার যে সুপেরিয়র ভাবতে হবে। এইভাবে সরাসরি না শিখালেও আমি স্বীকার করছি কিছু ক্ষেত্রে আমাদের কাজের কারণে চাকরির কারণে এই জিনিসটা তৈরি হয়ে যায়, কিছু লোকের মধ্যে তৈরি হয়ে যায়। সেটার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। অনেক ক্ষেত্রে অনেকে হয়তো তার আচরণটাই ওইরকম হয়ে যায়, কিছু করার থাকে না। তো সেই হিসাবে আবার আমাদের ডাক্তার ভাই কিন্তু বলেছে যে আমি একটু স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। তার সাথে আমার প্রায় সময় আসলেই কথা হইতো যে হচ্ছে আমি তো অবশ্যই স্বাস্থ্য সচেতন, আচ্ছা আমার কি দেখলে মনে হয় না আমি স্বাস্থ্য সচেতন, কিন্তু উনি আমার বারবার বলে স্বাস্থ্য সচেতন না। এই কারণে মানে আসলে স্বাস্থ্য সচেতনতার বিষয় একরকম, ধরেন একটা মানুষ দেখলে সুস্থ মনে হলেও তার ভিতরে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমাদের লাইফস্টাইলটা যদি মডিফিকেশন করে আর একটু উন্নত করা যায়, তেল মশলা দিয়ে খাবার আমরা একটু যদি অ্যাভয়েড করি, মানে আরেকটু উন্নত করা নিজেকে, কারণ ভালোর তো শেষ নাই, তাই না? তো সচেতনতার শেষ নেই। আর সেই জায়গা থেকে পিআর সাহেব একটা কথা বলেছে, আমি যেন একটু মানুষকে ধমক দেই, রাগ করি। তো আমার একটা লজিক আছে, কিছু জায়গায় আমি আমার আইডিওলজি অনুযায়ী চলি। সেটা হচ্ছে ধরেন ওই রাগ করলে কি হয়, আমি যতটুকু জানি কিছু বদ হরমোন নিঃসরণ হয় নিজের শরীর থেকে। হ্যাঁ, তো ধরেন একজন মানুষ এই ধরেন মুয়াজ্জেম সাহেব, ওনার কোনো কাজে আমি যদি ওনার প্রতি রাগ হয়ে আমার নিজের মধ্যে যে বদ হরমোন আছে, মানে আমি রাগ হয়ে আমার এই হরমোনগুলো নিঃসরণ করে সেটা যদি আমারই ক্ষতির কারণ হয়, মানে এত বোকা তো আমি না। মানে আপনাদেরকে আমার অত বোকা মনে হয় যে আমি রাগ হয়ে আমার নিজের বাজে হরমোন নিঃসরণ করে নিজের শরীরের ক্ষতি করব? অসম্ভব, মানে এতটুকু বোকা আমি না। কিন্তু অবশ্যই আমি রাগ করি কিছু লোকের উপরে। কেন রাগ করি? যাদের সাথে আমার খুব বেশি সম্পর্ক ভালো হয়ে যায়। মানে আমার ফ্যামিলিতেও কিন্তু সবাই আমার রাগ দেখে না, সবাই আমাকে খুবই শান্তশিষ্ট মানে এরকমই জানে। কিন্তু আমার খুব কাছের বন্ধু বান্ধব খুবই কম, সিলেক্টেড কিছু পার্সন যারা আমার লাইফে আমার রাগ দেখে মানে রাগ দেখতে পেয়েছে আর কি। তো সেই জায়গাটা আসলে আপনাদের সাথে তো কলিগ সম্পর্ক, সেই জায়গাটা আসলে তৈরি হওয়ার সুযোগটাও হয় না। তবে আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে মানে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দর সম্পর্ক রেখে সঠিকভাবে কাজগুলো করে যাওয়ার জন্য। অনেকেই হয়তো বলতে পারে আমি ছোটবেলা থেকে এরকম যে আমি অনেক ডিসিশন খুব তাড়াতাড়ি দিই, মানে আগে পরে চিন্তা করে ওই টুকু সময়ের মধ্যে ডিসিশনটা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করি। কারণ ডিসিশন যদি দেরি হয়, কাজটা দেরি হয়ে যাবে, অনেক কিছুতে আমাদের এলোমেলিত হয়ে যাবে। কিন্তু তার অর্থ এই না যে ডিসিশন দ্রুত দিয়ে ভুলভাল ডিসিশন দিব, সেটা না। ডিসিশন দেওয়ার আগে আমি কিন্তু কয়েকবার মানে কয়েক সেকেন্ডের মধ্যে মাথার মধ্যে এটা চিন্তা চলে আসে। ছোটবেলা থেকে আমি ধরেন খুব দ্রুত চিন্তা করতে পারি। আর আলহামদুলিল্লাহ যেখানে ধরেন আমি যে আল্লাহর কাছে এই জন্য শুকরিয়া জানাই, ধরেন আমার যে ভালো স্টুডেন্ট আমার মানে স্টুডেন্ট লাইফ আমার আশেপাশে ছিল না, অবশ্যই ছিল, কিন্তু সেই জায়গা থেকে আল্লাহ যে আজকে আমাদের এই জায়গায় এনেছে, আমরা প্রত্যেকটা মানুষ যে এইভাবে মানুষের সেবা দিতে পারছি, সেটা সাংবাদিক ভাইরা হোক, আমরা উপজেলার অফিসাররা হই, আমাদের তো অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু সেই জায়গাটা আমাদের এই জায়গাটা তো সবাই আসতে পারেনি। তো সেই জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জানাই। এবং আমি যতদিন যেই চেয়ারেই বসি, আমি চেয়ারে বসার আগে প্রত্যেকদিন বিসমিল্লাহ করে বসি। এই কারণে আমার কাছে মনে হয় যেন এই চেয়ারে থেকে কোনোদিন অসম্মানিত না হই, এবং ওই চেয়ারে বসে থেকে কোনোদিন কারোর প্রতি ইনজাস্টিস না করি, এবং সাইন করার সময় চিন্তা করি আল্লাহ আমার সাইনে যেন কারো কোনো ক্ষতি না হয়, কোনো ভুলভাল না হয়। কিন্তু মনের অজান্তে অনেক সময় আমরা কিন্তু ভুল করে থাকি, কষ্ট দিয়ে থাকি, বা ভুল কাজও করতে পারি, তাই না? তো সেই জায়গা থেকে আপনাদের সবাই যারা আছেন এখানে, আপনাদের পরিচিত যাদের সাথেই কথা হয়, আমি চলে গেছি, একটু এই মেসেজটা পৌঁছে দিয়েন যে আমি যদি মানে জ্ঞাত স্বরে অথবা অজ্ঞাত স্বরে যদি কোনো তাদের প্রতি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি বা অপরাধ করে থাকি, তাহলে যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং অবশ্যই মন থেকে ক্ষমা করে দেয়। কারণ আপনাদের ক্ষমা না করলে আমি কিন্তু হাসরের দিন পার হতে পারবো না, তাই না? তো সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনেক বেশি দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। আর মাঝখানে একটু বলি যে অসুস্থতার ঘটনা, তা আমি আলহামদুলিল্লাহ আমার জীবনের পুরোটা সময় আমি কিন্তু খুব একটা অসুস্থ, মানে আমার জ্বর সর্দিও কবে হয়েছে আমি ভুলে গেছি। সেই 17 সালে আমার মনে হয় চিকনগুনিয়া হয়েছিল, তারপরে করোনার পুরোটা সময় গেছে, আমি একদিনও সর্দি কাশি আমার হয়নি। তো সেই হিসাবে আমার অনেকে বলতো আমি নাকি আয়রন লেডি। হ্যাঁ, তো
তো স্টুডেন্ট লাইফ থেকে এরকমই অনেকে বলে, কখনো অসুস্থ হওয়া বা হাত পা ব্যথা বা টায়ার্ড হয়ে যাওয়া, সেই জিনিসটা আমার মধ্যে হয়নি আলহামদুলিল্লাহ। তো সেই হিসেবে অনেকে আয়রন লেডি বলতো। তো এইবার আয়রন লেডির অবস্থা তো দেখেছেনই, মানে প্রায় 9টা দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম, পরে অসুস্থ হয়ে অনেকদিন রেস্টেও ছিলাম। তারপরে আপনাদের সহযোগিতায় কিন্তু এই সবগুলো জিনিস কাভার করা সম্ভব হয়েছে। তারপর থেকে আলহামদুলিল্লাহ সমস্যা নেই, কারণ আমাদের তো একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে গিয়েছে, মানে সমস্যাটা সেই প্রসিডিউরের সাথে সাথে সমাধান হয়ে গেছে। মাঝখানে আমি একটু থাইল্যান্ডে গিয়ে ফলো আপ করে আসলাম, দেখলাম ট্রিটমেন্ট ওয়াজ ফাইন। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নেই। দোয়া করবেন ভবিষ্যৎ জীবনে যেন আর এইরকম অসুস্থ না হই, সুস্থ থাকি সবসময়। আমিও দোয়া করি আপনারা যেন সবসময় সুস্থ থাকেন। আর আমি চাই আপনারা আমাকে সবসময় মনে রাখেন, এইভাবে না, মানে অন্তত কোনো কাজের ছলে বা বকা দেওয়ার জন্য যেন কেউ মনে না রাখে আমাকে, সেটা আমি দোয়া করি। যে ধরে হয় না, কারো কাজটা আমরা করতে পারলাম না, তো সে যেন অনেক সময় অনেকে মনে রাখে যে এই লোক এইরকম একটা কাজ করে দিয়ে যায় না। তা আমি চাই ভালো হিসাবে মনে না রাখলেও এইভাবে যেন কেউ আমাকে মনে না রাখে, এই খারাপ ভাবে যেন মনে না রাখে। আর আমি চেষ্টা করবো, মানিকগঞ্জ যেহেতু ঢাকার আশেপাশের জেলা, আমার বাড়িও যেহেতু নরসিংদী খুব কাছেই, তো আমি চেষ্টা করবো মাঝে মাঝে বেড়াইতে আসতে। আপনারা যদি অ্যালাউ করেন তাহলে আমি মাঝে মাঝে বেড়াইতে আসবো মানিকগঞ্জে, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। অনেক সময় বাকি আছে জীবনে, যদি বেঁচে থাকি ঢাকার আশেপাশে মানিকগঞ্জে দেখা হবে। আর ঢাকায় তো নিশ্চয়ই কোথাও না কোথাও পোস্টিং আছে, সেখানে ইনশাল্লাহ তো দেখা হবে। আপনাদের সবার দাওয়াত থাকলো আমার বাসায় এখন পর্যন্ত সেগুন বাগিচা আছে। আমার যেহেতু একটা ছেলে আছে, দোয়া করেন। মানে আমি শুধু এই উপজেলায় না, আমি একটু বলি, অনেকেই হয়তো জানেন আমার বিয়ের পর থেকে 13 সালে আমার বিয়ে হয়েছে, চাকরিতে আসছি 16 সাল থেকে। তো সেই 16 সাল থেকে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে কিন্তু আমরা একসাথে থাকতে পছন্দ করি। এখন পর্যন্ত আমরা সবাই একসাথে থাকি। শ্বশুর মারা গিয়েছে, শাশুড়ি মারা গিয়েছে, আমার ভাসুররা যারা দেশের বাইরে থাকে বা আমার দেবর যে দেশে থাকে, তাদের কাছে বেড়াইতে দেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে আমার বাসা, ঢাকার বাসা আর কি। আর এইখানে অনেকেই এসেছেন বা আসতেও পারেনি, কারণ অনেকটা দূরে। আবার আমার শাশুড়ি মারা যাওয়ার পরে ওদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে, কষ্ট, তো এইখানে সেইভাবে হয়তো আসা হয়নি। আমি চেষ্টা করেছি যেন একটু ঢাকায় যেতে, শুক্র শনিতে গিয়ে একটু ঢাকায় সময় দিতে। তবে আমার অনেক না পাওয়া আছে এখান থেকে। না পাওয়া এই অর্থে যে আমার মনের মধ্যে একটা অশান্তি রয়ে গেছে, যে আমি ধরেন যেই কাজগুলো করতে পারিনি, আনসারদের দেখলে আমার মনটা খারাপ হয়, ওদের জন্য অনেক কিছু করতে পারিনি, চেষ্টা থাকলেও বা ইচ্ছা থাকলেও অনেক কিছু হয়নি। তো সেই না পাওয়াগুলো ইনশাল্লাহ অন্য কেউ, পরবর্তী কেউ এসে পূরণ করবে। আমার একটা লজিক হচ্ছে, আমরা কেউ যেন শূন্য থেকে শুরু না করি। ধরেন কেউ না কেউ শূন্য থেকে 8-এ আসছে, আমি 8 থেকে যেন অ্যাটলিস্ট 10-এ নিতে পারি, 15-তে নিতে পারি। মানে আমার চেষ্টা থাকে যেন আগের চেয়ে একটু ভালো। ধরেন আমি যতটুকু পেয়েছি, আমি 1 বছর আগে এসে যেই জায়গাটুকু পেয়েছি, সেই জায়গা থেকে যেন আরেকটু আপডেট করে রেখে যেতে পারি। যেখানেই থাকি, 2 দিন থাকলে 2 দিন, সেই জায়গাটা থেকে, যেই জায়গাটা আমরা শুরু করেছি, আমি যাওয়ার সময় যেন সেই জায়গাটা থেকে আরেকটু আপডেট করে রাখা যায়, সেই চেষ্টাটা সবসময় করি। এবং এটা ধারাবাহিকতা কিন্তু বজায় থাকবে। আমাদের অফিসাররা যারা থাকে, এটা তো একটা মানুষ না, আসলে চেয়ার, দেখবেন ঘুরে ফিরে সবাই একই রকম আসলে, মানে 19 আর 20 খুব বেশি চেঞ্জ মনে হয় না। এই কারণে, কারণ ট্রেনিং, পড়াশোনা ঘুরে ফিরে একই রকম। এখন আপনারা আন্তরিক ছিলেন বলে আমি হয়তো আন্তরিক হয়ে গেছি। আপনারা যদি আমার সাথে আন্তরিকতা না দেখাতেন, তখন তো আমার বিরক্ত হতে হতো। আপনাদের সাথে কোনো না কোনো মানে কথা কাটাকাটি তো হতোই, কিন্তু আপনাদের আন্তরিকতার কারণে, বিশেষ করে এই জেলার মানুষের আন্তরিকতার কারণে আসলে আমার 1 বছর, মানে আপনারা যদি বলেন আপনাদের কথায়, আমার সফলভাবে সমাপ্ত হয়েছে। সেই জন্য আমি আপনাদের প্রতি এবং পুরো মানিকগঞ্জবাসীর প্রতি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।